1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতবর্ষ স্বাধীন হয়ে যায় এবং একটা সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু এই দেশকে ঠিকঠাকভাবে চালানোর জন্য সংবিধান তৈরিতে কিছুটা সময় লেগে যায়। ফাইনালি 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান তৈরির কাজ কমপ্লিট হয় এবং আগামী বছর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধানকে পুরো দেশ জুড়ে কার্যকর করে দেওয়া হয়। ভারতবর্ষের তখনকার সমাজ ব্যবস্থা ও জনগণের পরিস্থিতির কথা মাথায় রেখেই তখন এই রকমের সংবিধানকে তৈরি করা। কিন্তু সেই সময়ের ভারত আর এখনকার ভারতে অনেক পরিবর্তন হয়ে গেছে। স্বভাবতই সংবিধানের যে বিভিন্ন আইন ও নিয়ম কানুন আছে তাতেও বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন করতে হয়েছে। এই পরিবর্তনকেই বলা হয় সংবিধান সংশোধন। 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এখনো 106 বার এই সংবিধানকে সংশোধন করা হয়েছে। মানে সংবিধানের বিভিন্ন নিয়ম কানুনে এখনো পর্যন্ত 106 বার পরিবর্তন করা হয়েছে। যেমন সংবিধানের একদম শুরুতে বলা ছিল যে ভোটদানের জন্য মিনিমাম বয়স হতে হবে 21 বছর, কিন্তু 1989 সালে এটাকেই সংশোধন করে বলা হয় যে ভোটদানের জন্য মিনিমাম 18 বছর বয়স হলেই হবে। তাহলে সেই 1950 থেকে এখনো পর্যন্ত কি কি পরিবর্তন হয়েছে সেগুলো সব আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু আমরা এই ভারতীয় সংবিধান সম্পর্কে বুঝছি ও জানছি, তাই সংবিধানে কখন কি হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আমাদেরকে জেনে রাখতে হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও জানতে চাওয়া হয় যে কবে কোন সংশোধন হয়েছিল। তো সেই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনগুলো কি কি সেগুলোই আজকের ভিডিওতে দেখব এবং এর সাথে সাথে তোমাদের মুখস্থও করিয়ে দেব। 1950 সালে সংবিধান কার্যকর হয়ে যায় এবং তার ঠিক পরের বছর অর্থাৎ 1951 সালের ফার্স্ট সেশন মানে বাজেট সেশনে সংবিধানের প্রথম সংশোধনটা হয়ে যায়। এই প্রথম সংশোধনে বলা হয় যে সামাজিক দিক থেকে এবং শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা মানুষজন মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের যে সমস্ত মানুষ, তার পাশাপাশি এসসি এসটি এদেরকে সমাজে স্পেশাল প্রভিশন দেওয়ার কথা বলা হয়। এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন নিয়ম সংক্রান্ত একটা শিডিউল অর্থাৎ 9 নম্বর শিডিউল যোগ করা হয়। সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন এতে 8টা শিডিউল ছিল, কিন্তু 9 নম্বর শিডিউলটা 1951 সালের ফার্স্ট সংশোধনেই যোগ করে দেওয়া হয়। তো 1 নম্বর সংশোধনে 1951 সালে কি হয়েছিল, এসসি এসটি আর অন্যান্যভাবে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষজন তাদেরকে স্পেশাল প্রভিশন দেওয়ার কথা বলা হয়েছিল। 9 নম্বর শিডিউল যোগ করা হয়েছিল। আর আরো একটা বিষয় বলা হয়েছিল যে জমিদারি প্রথার সমাপ্তি করে দেওয়া হয়। ভারতবর্ষ স্বাধীন হয়ে গেলেও তখনও কিছু কিছু জায়গায় জমিদারি প্রথার প্রভাব ছিল। সেই হিসেবেই ভারতবর্ষে তখন 571টা স্টেট ছিল। তো সেই যত জমিদারি প্রথা ছিল সেই সমস্ত জমিদারি প্রথার সমাপ্তি করে দেওয়া হয় এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টে বা প্রথম সংশোধনে। এই কোন কোন সংশোধনগুলো ইম্পর্টেন্ট আর কোন কোন সালগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে আগে দেখে নিই। সংশোধন রয়েছে 1, 7, 8, 18, 21, 1, 7, 8, 18, 21, 1, 7, 8, 18, 21, তারপরে 31, 35, 36, 42, 44, 1, 7, 8, 18, 21, 31, 35, 36, 42, 44, 1, 7, 8, 18, 21, 31, 35, 36, 42, 44। প্রথমে এই 10টা সংশোধন মনে রাখতে হবে। তারপর তার সালগুলো যদি দেখি, সালগুলো হলো 51, 56, 60, 66, 67, 51, 56, 60, 66, 67। ওখানে প্রথমে বললাম 1, 7, 8, 18, 21, 51, 56, 60, 66, 67। এই যে 1, 7, 8, 18, 21, 51, 56, 60, 66, 67। তো প্রথমে এই পাঁচটা কি কি, 1, 7, 8, 18, 21, 51, 56, 60, 66, 67। এরপরে রয়েছে 31, 35, 36, 42, 44, 31, 35, 36, 42, 44। এখানে পরপর 73, 74, 75, 76, 78, 73, 74, 75, 76, 78। তাহলে 1, 7, 8, 18, 21, ওখানে 51, 56, 60, 66, 67, 31, 35, 36, 42, 44, ওখানে 73, 74, 75, 76, 78।
তো প্রথমে এই 10টা সংশোধন দেখি। তাহলে প্রথম সংশোধনে কি হলো সেটা তো দেখলাম। এবার 7 নম্বর সংশোধন। 7 নম্বর সংশোধন হয় 1956 সালে। এই 1956 সালে হয় রাজ্য পুনর্গঠন। রাজ্য পুনর্গঠন মানে কি? ওই যে বললাম যে সংবিধান যখন লাগু করা হয়েছিল তখন ভারতবর্ষে টোটাল রাজ্যের সংখ্যা ছিল 571টা, অর্থাৎ 571টা প্রিন্সলি স্টেট ছিল। এই 571টাকে জুড়ে 27টা বিভিন্ন স্টেট বানানো হবে এই কথাই ভাবা হচ্ছিল। কিন্তু 1956 সালে এই 571টা স্টেটকে ভেঙে জুড়ে মোট 14টা স্টেট আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। সেটা কখন? সেটা এই 7 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে 1956 সালে। তো সেই 14টা স্টেট কি কি ম্যাপে দেখলে খুব ভালোভাবে বোঝা যাবে। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, বোম্বে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম। আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, দিল্লি, হিমাচল প্রদেশ, মণিপুর আর ত্রিপুরা। তো পুরো দেশে এই যে রাজ্যের পুনর্গঠন হলো, এই গঠনের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল সেটা হলো ফজল আলী কমিশন। আর এই সংশোধন করে এও বলা হয় যে দুটো বা তার বেশি স্টেটের জন্য একজন রাজ্যপাল থাকতে পারে। নর্মালি যেটা হয় প্রত্যেক রাজ্যের একজন করে রাজ্যপাল থাকে, কিন্তু কখনো কখনো যদি এমন হয়, সিচুয়েশন এমন তৈরি হয়, একজন রাজ্যপাল দুটো বা তিনটে বা চারটে বা তার বেশি স্টেটের দায়িত্ব একসাথে সামলাতে পারে। যেমন দেবানন্দ কোনওয়ার, তিনি বিহার আর ওয়েস্ট বেঙ্গল দুটো স্টেটের গভর্নর একসাথে ছিলেন। তারপর আরেকজন আছে প্রভা রায়, তিনিও রাজস্থান আর হিমাচল প্রদেশ এই দুটো স্টেটের গভর্নর একসাথে ছিলেন। তো এই হলো 1956 সালে, অর্থাৎ 7 নম্বর সংশোধনে কি হয়েছিল। এরপরে হচ্ছে 8 নম্বর। তাহলে 1, 7, 8, 51, 56, 60। 60 সালে হয়েছে 8 নম্বর সংশোধন। এখানে বলা হয়েছে যে লোকসভা আর বিধানসভাতে যে এসসি এসটিদের রিজার্ভেশন সেটাকে এক্সটেন্ড করে আরো 10 বছর করা হলো। মানে সংবিধান যখন লাগু করা হয়েছিল তখন বলা হয়েছিল যে লোকসভা আর রাজ্যসভা এতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এসসি এসটিদের আলাদা করে সিট থাকবে এবং সেটা আগামী 10 বছরের জন্য অ্যাপ্লিকেবল। মানে 1960 সাল পর্যন্ত অ্যাপ্লিকেবল ছিল। 1960 সালে এটাকে সংশোধন করে আরো 10 বছর এক্সটেন্ড করে দেওয়া হয়। মানে বলা হয় যে 1970 পর্যন্ত লোকসভা আর রাজ্যসভার যে নির্বাচন হবে তাতে এসসি এসটিদের জন্য আলাদা সিট রিজার্ভ থাকবে। তো সেটাই এই 8 নম্বরে বলা হয়, যে 8 নম্বরে বলা হয় লোকসভা ও বিধানসভাতে এসসি এসটিদের সংরক্ষণ আরো 10 বছর এক্সটেন্ড করা হলো, মানে 1970 পর্যন্ত করা হলো। তো এই তিনটে দেখলাম, 1, 7, 8, 51, 56, 7। এরপরে হচ্ছে 18 নম্বর আর 21 নম্বর। 18 নম্বর সংশোধন হয় 1966 সালে। 18 নম্বর 1966 সালে। এখানে কি হয়? এখানে পাঞ্জাবের পুনর্গঠন হয়। 56 সালে যখন স্টেট ডিভিশন হলো তখন ওখানে একটা স্টেট ছিল পাঞ্জাব। অ্যাকচুয়ালি ওটা পাঞ্জাব না হয়ে ওর নাম ছিল পেপসু, PEPSU, পেপসু, পাঞ্জাব এন্ড ইস্ট পাটিয়ালা স্টেট ইউনিয়ন। এখনকার 3টে স্টেট মিলিয়ে এই পেপসু ছিল। কি কি? পাঞ্জাব, হরিয়ানা আর হিমাচল প্রদেশ। পাঞ্জাব, হরিয়ানা আর হিমাচল প্রদেশ। এই পেপসুটাকে ভেঙে পাঞ্জাবি ভাষার লোকেদের জন্য রাজ্য বানিয়ে দেওয়া হয় পাঞ্জাব, হিন্দি ভাষার লোকেদের জন্য রাজ্য বানিয়ে দেওয়া হয় হরিয়ানা, আর হিমাচল প্রদেশ যেহেতু হিমালয়ের একটা অংশ তাই জন্য তাকে আলাদা করে দেওয়া হয় হিমাচল প্রদেশ। আর এখানে আরো একটা সংশোধন করে বলা হয় যে পাঞ্জাব আর হরিয়ানা এদের একটা কমন রাজধানী থাকবে, সেটা হলো চণ্ডীগড়। যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, বিহারের রাজধানী পাটনা, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, ঠিক সেই রকম পাঞ্জাব আর হরিয়ানার একটা কমন রাজধানী, সেটা হলো চণ্ডীগড়। এই চণ্ডীগড় শহরের একদিকে রয়েছে পাঞ্জাবের বিধানসভা, একদিকে রয়েছে হরিয়ানার বিধানসভা, আর বর্তমানে ওই পুরো চণ্ডীগড় এলাকাটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এরপরে রয়েছে 21 নম্বর সংশোধন। 21 নম্বর সংশোধন হলো 67 সালে। 67 সালে কি হয়েছে? সিন্ধি ভাষা যোগ করা হয়েছে। সংবিধান যখন কার্যকর করা হয় তখন সংবিধানে অফিসিয়ালি ভাষার সংখ্যা ছিল হচ্ছে 14টা। পরে আরো বিভিন্ন সময় 8খানা ভাষা অ্যাড করে এখন বর্তমানে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো 22টা। 14টা ভাষার পর 15 নম্বর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে সিন্ধি ভাষাটা যোগ করা হয়েছিল। কবে? 1967 সালে। তো এই 14টা ভাষা কি কি ছিল? কাশ্মীরি, পাঞ্জাবি, হিন্দি, বেঙ্গলি, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম, সংস্কৃত আর উর্দু। পরে 1967 সালে এখানে যোগ হয় সিন্ধি ভাষা। এরপরে 31 নম্বর সংশোধন হয় 73 সালে। এখানে বলা হয় যে লোকসভার যে সিট সেটা 525 থেকে বাড়িয়ে 545 করা হলো। সংবিধান যখন তৈরি হয়েছিল তখন লোকসভাতে সিট রাখা হয়েছিল 525 জন, মানে টোটাল লোকসভাতে টোটাল এমপির সংখ্যা হবে 525,
কিন্তু সেই সিটটাকে বাড়িয়ে 545 করে দেওয়া হয়। কবে? 1973 সালে 31 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপর হয়েছে 35 আর 36। 35 আর 36 একই বিষয় নিয়ে, 74 আর 75 সালে, 74 সাল আর 75 সালে দুটোই সিকিম রাজ্যকে নিয়ে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় সিকিম ভারতবর্ষের অংশ ছিল না। 1974 সালে সিকিম ভারতবর্ষের অংশ হিসেবে যোগ নেয়। তবে সিকিমকে পুরোপুরি রাজ্য হিসাবে না রেখে তখন সিকিমকে সহকারী রাজ্য হিসাবে আমরা অ্যাপ্রুভ করি। তাহলে সেই সিকিম সহকারী রাজ্য হিসাবে বা সহ রাজ্য হিসাবে ভারতের অংশ হয় 1974 সালে। এটাকে করা হয়েছিল 35 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। আর যেহেতু সিকিম সহকারী রাজ্য ছিল, সেই হিসাবে তাতে নতুন একটা আর্টিকেলে যোগ করা হয়েছিল, আর্টিকেল 2A। পরের বছর 1975 সালে সিকিমকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দিয়ে দেওয়া হয় এবং এই আর্টিকেল 2A এটাকে শেষ করে আর্টিকেল 2 এর ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। তো সিকিম 1975 সালে ভারতের কমপ্লিট রাজ্যে পরিণত হয়, সেটা হলো 22তম রাজ্য। আর সিকিম এই রাজ্যের মর্যাদা পায় 1975 সালের 16ই মে। 1975 সালের 16ই মে। তাহলে এই পর্যন্ত কি কি আছে? 1, 7, 8, 18, 21, 31, 35, 36 সালগুলো যদি দেখি, 51, 56, 60, 66, 67, 73, 74, 75 এই পর্যন্ত হলো। 51তে কি ছিল? 51তে ছিল হচ্ছে জমিদারি প্রথার সমাপ্তি, এসসি এসটিদের জন্য স্পেশাল প্রভিশন বা ইকোনমিক্যালি উইকার সেকশন, এদের জন্য স্পেশাল প্রভিশন, 9 নম্বর শিডিউল যোগ করা। এর পরে যে ইম্পর্টেন্ট সংশোধন অর্থাৎ 7 নম্বরে ছিল যে রাজ্যের পুনর্গঠন। 56 সালে রাজ্যের পুনর্গঠন, 60 সালে এসসি এসটিদের রিজার্ভেশনে এক্সটেনশন, 66 সালে পাঞ্জাব পুনর্গঠন, 66 সালে পাঞ্জাবের পুনর্গঠন, 67 সালে সিন্ধি ভাষা, 67 সিন্ধি ভাষা, 67 সিন্ধি ভাষা। এরপর 73 সালে লোকসভার সিটকে চেঞ্জ করা, 73 সালে লোকসভার সিটকে চেঞ্জ করা, 73 সালে লোকসভার সিট চেঞ্জ করা 525 থেকে 545। তারপরে হচ্ছে 74 75, 73 পরে 74 75, 74 75 দুটোই কি সিকিম নিয়ে, 74 75 দুটোই সিকিম নিয়ে। 74-এ সিকিম সহকারী রাজ্য, 75-এ সিকিম পূর্ণ রাজ্য। ওখানে সংবিধান সংশোধন যদি দেখি তাহলে 35 আর 36, 35 36। এরপরে রয়েছে 42 44, 42 44, 42 44 খুবই ইম্পর্টেন্ট। 42 নম্বর সংশোধন 76 সালে, 44 নম্বর সংশোধন 78 সালে। 42 নম্বর হচ্ছে 76 সালে, 44 নম্বর হলো 78 সালে। 42 নম্বর সংশোধনে সংবিধানে বিশাল বড় পরিবর্তন করে দেওয়া হয়। যেমন এখানে বলা হয়েছিল প্রত্যেকটাতে 1টা 2টো 3টে এইরকম করে টপিক অ্যাড বা রিমুভ করে দেওয়া হয়। কিন্তু 42 নম্বর সংশোধন অর্থাৎ 1976 সালে এই সংবিধানে টোটাল 59খানা বিষয় অ্যাড করা হয়েছিল। 59খানা, এত বিষয় অ্যাড করা হয়েছিল যে এটাকে একটা মিনি কনস্টিটিউশনও বলা যায়। সংবিধান প্রথম রচনার সময় দেশের সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছিল এবং তার সাথে সাথে সংসদের সবার ভেতর এই ক্ষমতা বিভিন্ন ভাবে ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু 42 নম্বর সংশোধনে বলা হয় যে দেশের সমস্ত ক্ষমতা একজনের কাছে চলে আসবে, মানে পিএম এর কাছে চলে আসবে। সেটা কিভাবে? সেটা বলা হয়েছিল যে এমার্জেন্সি লাগু করতে পারবে পিএম। নর্মালি সংবিধানে বলা হয়েছিল যে দেশে যদি কোনো বিষয়ে এমার্জেন্সি লাগু করতে হয় তাহলে সেটা সংসদের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি সেই এমার্জেন্সি লাগু করতে পারবে। কিন্তু এই সংশোধনে বলা হয় যে পিএম পার্সোনালি বা নিজে একাই যদি মনে করে যে দেশে অশান্তি হয়েছে, সে এমার্জেন্সি জারি করে দেবে, তাহলে পিএম সেই এমার্জেন্সি জারি করতে পারে। তাহলে প্রাইম মিনিস্টার চাইলেই এমার্জেন্সি জারি করতে পারে। এছাড়া আরো বলা হয়েছে যে প্রাইম মিনিস্টার চাইলেই লোকসভা ভেঙে দিতে পারে। লোকসভা ভেঙে দেওয়ার অ্যাকচুয়ালি পাওয়ার রয়েছে লোকসভার স্পিকারের কাছে, কিন্তু এই সংশোধনে বলা হয় যে লোকসভা চাইলে প্রাইম মিনিস্টার ভেঙে দিতে পারে। এছাড়া বলা হয় যে লোকসভার কার্যকাল 5 বছর থেকে 6 বছর করা হলো। লোকসভার কার্যকাল 5 বছর থেকে 6 বছর। আমরা জানি যে লোকসভার যে সমস্ত এমপিরা হয় তারা 5 বছরের জন্য নিযুক্ত হয়, কিন্তু এখানে বলা হয় যে তারা 6 বছরের জন্য এবার থেকে নিযুক্ত হবে। এছাড়া এখানে ফোকাস করার মতো আরো বলা হয় যে রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে ভেটো ক্ষমতা। সেই ভেটো ক্ষমতার ভেতর একটা ভেটো আছে যে রাষ্ট্রপতি যে কোনো বিলকে সংশোধনের জন্য সংসদে আবার ফেরত পাঠাতে পারে। তো এই 42 নম্বর সংবিধান সংশোধন করে বলা হয় যে রাষ্ট্রপতি কোনো বিলকে সংসদে ফেরত পাঠাতে পারবে না। এইরকম আরো বিভিন্ন কারণে এই 42 নম্বর সংশোধনকে বিভিন্ন পলিটি এক্সপার্টরা লোকতন্ত্রের হত্যা বলেন। তাহলে লোকতন্ত্রের হত্যা কাকে বলে? এই 42 নম্বর সংবিধান সংশোধনকেই বলা হয় লোকতন্ত্রের হত্যা করা একটা বিল। তবে হ্যাঁ, এখানে ভালো কিছু বিষয় অ্যাড করা হয়েছিল। যেমন সংবিধানে আমাদের 3টে শব্দ
সোশিয়ালিস্ট, সিকিউলার আর ইন্টিগ্রিটি। সোশিয়ালিস্ট, সিকিউলার অ্যান্ড ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ সংবিধানে যোগ করে দেওয়া হয়। এছাড়া এই সংশোধনে আরো একটা বিষয় অ্যাড করা হয়, সেটা হলো মৌলিক কর্তব্য। আমাদের যে 11টা মৌলিক কর্তব্য রয়েছে তার ভেতর 10টা মৌলিক কর্তব্য এই 42 নম্বর সংশোধনের মাধ্যমেই যোগ করা হয়। এই মৌলিক কর্তব্য কোথায় উল্লেখ রয়েছে? সংবিধানের 51 এ নম্বর ধারাতে এই মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে, যে আমাদের কি কি মৌলিক কর্তব্য রয়েছে, কি কি জিনিস আমাদেরকে করতেই হবে। তো এই সমস্ত পরিবর্তন করার জন্য এই সংশোধনের আগে একটা কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটিটা হলো শরণ সিং কমিটি। 42 নম্বর সংশোধনের জন্য যে কমিটি তৈরি হয় সেটা হলো শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি। আর এই এত কিছু চেঞ্জের মূলে ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই বিশাল বড় পরিবর্তনের ফলে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিরোধ হয়, ফলে 1 বছরের মধ্যেই এই ইন্দিরা গান্ধীর সরকার পড়ে যায় এবং ভারতে নতুন প্রথম অকংগ্রেসি সরকার গঠন হয়, সেটা হলো জনতা সরকার। এবং 1977 সালে ক্ষমতায় আসে মোরারজি দেশাই। আর মোরারজি দেশাই এসেই এই সমস্ত জিনিসের ভেতর বেশিরভাগটাই পুনরায় বাদ দিয়ে আবার আগের সংবিধানে ফিরে যান। সেই চেঞ্জটা হয় 44 নম্বর সংবিধান সংশোধনী 1978 সালে। মোরারজি দেশাই এসে বিভিন্ন যে সংবিধানের বিভিন্ন নিয়মে চেঞ্জ হয়েছিল সেইগুলোকে পাল্টে আবার আগের নিয়মে ফিরে যান। 44 নম্বর সংবিধান সংশোধনে মোরারজি দেশাই করেন যে লোকসভা যে মেম্বারদের কার্যকাল 6 বছর করা হয়েছিল সেটাকে পুনরায় 5 বছর করে দেওয়া হলো। রাষ্ট্রপতি কোনো বিলকে পুনরায় সংসদে ফেরত পাঠাতে পারে সেই ক্ষমতাও দেওয়া হলো। ইমার্জেন্সি লাগু করার অধিকার শুধুমাত্র রাষ্ট্রপতি রয়েছে সেটা বলা হয়। লোকসভা ভেঙে দেওয়ার অধিকার শুধুমাত্র যে লোকসভার স্পিকারের রয়েছে সেটাও তিনি অ্যাপ্রুভ করেন। এইরকম বিভিন্ন জিনিস যেগুলো সংবিধান বিরোধী, যেগুলো সংবিধানের মূল স্ট্রাকচারকে চেঞ্জ করে করা হয়েছিল সেগুলোকে সব পরিবর্তন করে দেন এই মোরারজি দেশাই। তবে মোরারজি দেশাই একটা বিষয় একটুখানি ফোকাস করে করেন, সেটা হলো যে অ্যাবসলিউট ভেটোকে বন্ধ করে দেন। রাষ্ট্রপতির যে বিভিন্ন ক্ষমতা তার ভেতরে একটা ক্ষমতা রয়েছে অ্যাবসলিউট ভেটো। অ্যাবসলিউট ভেটোতে কি হয়? রাষ্ট্রপতি কোনো একটা বিলকে কোনো রিজন না দেখিয়েই সেটাকে পুরোপুরি ক্যান্সেল করে দিতে পারেন, সেটাকে পুরোপুরি ক্যান্সেল করে দিতে পারেন, সেটা আর সংসদে উঠবেই না, ওই সম্পর্কে কোনো বিল উঠবেই না, সেটাকেই বলা হয় অ্যাবসলিউট ভেটো। তো রাষ্ট্রপতির সেই ভেটোটাকে বন্ধ করে দেন বা রাষ্ট্রপতির সেই ভেটোটাকে অবসলিউট করে দেওয়া হয় এই 44 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। এখানে আরো একটা বিষয় বলা হয় যে সম্পত্তির অধিকার, অর্থাৎ সংবিধানের 31 নম্বর ধারাতে যে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে, এই সম্পত্তির অধিকার যে মৌলিক অধিকার সেটাকে তুলে শুধুমাত্র একটা আইনি অধিকারে পরিণত করে দেওয়া হয় এবং সেটাকে তুলে 300 এ নম্বর ধারাতে যোগ করে দেওয়া হয়। সম্পত্তির অধিকার অর্থাৎ আর্টিকেল 31 কে তুলে আর্টিকেল 300 এ তে নিয়ে যাওয়া হয়। তো এই আর্টিকেল 31 এ সম্পত্তির অধিকার কি সেটা সম্পর্কে এর আগে ভিডিও রয়েছে, সেটা দেখতে পারো। তো এই হলো 78 সালে 44 নম্বর সংশোধন। তাহলে আমরা কি কি দেখলাম? এই 10টা সংশোধন হয়ে গেল। 1, 7, 8, 18, 21। ওদিকে সাল হলো 51, 56, 60, 66, 67। তারপরে এদিকে রয়েছে 31, 35, 36, 42, 44। ওখানে 73, 74, 75, 76, 78। তাহলে একদম প্রথম থেকে কি কি সংশোধন ছিল একবার যদি রিভিশন দিয়ে দিই। 51 সালে জমিদারি প্রথা শেষ, 9 নম্বর শিডিউল যোগ, SC, ST আর ইকোনমিক্যালি উইকার সেকশন এদের জন্য স্পেশাল প্রভিশন। 56 সালে রাজ্য পুনর্গঠন, 60 সালে SC, ST দের রিজার্ভেশনে এক্সটেনশন, 66 সালে পাঞ্জাবের পুনর্গঠন, 67 সালে সিন্ধি ভাষা যোগ, 67 সিন্ধি। এরপর 73 সালে লোকসভা সিট 525 থেকে 545। 74 সালে 74-75 সিকিম নিয়ে, 74-75 সিকিম নিয়ে, 74-এ সিকিম সহরাজ্য, 75-এ সিকিম পূর্ণ রাজ্য। তাহলে 74-75 হয়ে গেল। এরপরে হচ্ছে 76 আর 78 সাল, 76-78, 76-এ মিনি কনস্টিটিউশন, 76-এ কত? 42 নম্বর সংশোধন, 76-এ 42 নম্বর সংশোধন, 76-এ মিনি কনস্টিটিউশন আর 78-এ সেগুলোর আবার চেঞ্জ। সোশিয়ালিস্ট, সিকিউলার, ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ 76-এ, মৌলিক কর্তব্য 76-এ, আর সম্পত্তির অধিকার 31 থেকে 300 এ এটা কিন্তু 78 নম্বর সংশোধনে এইটা হলো। এর পরে রয়েছে 52, 58, 61, 52, 58, 61। 44-এর পর 52, 58, 61, 52, 58, 61, 52, 58, 61। সাল যদি দেখি 85, 87, 89, 85, 87, 89, 85, 87, 89, 52, 58, 61, 52, 58, 61, 52, 58, 61,
85, 87, 89, 52, 58, 61, 85, 87, 89। এরপরে যেগুলো আছে সেগুলো খুব সোজা সোজা একদম সহজেই হয়ে যাবে। 52, 58, 61, 85, 87, 89। 85 সালে কি? 85 সালে হলো দল ত্যাগ বিরোধী আইন। দেখা যায় যে কোনো একটা পার্টির একজন মেম্বার বা কোনো একজন এমপি, এমএলএ বা অন্য কোনো পার্টির মেম্বার এক পার্টি ছেড়ে অন্য পার্টিতে গিয়ে যোগ দেয়। তো কোন কোন কন্ডিশনে কোনো একজন মেম্বার কোনো একটা পার্টি ছেড়ে যদি অন্য পার্টিতে যোগ দেয়, তাহলে তার সেই মেম্বার পদ, মানে সে এমপি বা এমএলএ, সেই পদ থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। সেই কিছু কন্ডিশন, সেই কন্ডিশনে এই 85 সালে যোগ করা হয়। সেটাকেই বলা হয় দল ত্যাগ বিরোধী আইন। দল ছেড়ে অন্য দলে যোগ করলে তার উপর দল ত্যাগ বিরোধী আইন লেগে যায়, আর দল ত্যাগ বিরোধী আইন লেগে গেলেই তাকে সেই দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো সেই দল ত্যাগ বিরোধী আইন হলো 1985 সালে। দল ত্যাগ বিরোধী আইন 1985, দল ত্যাগ বিরোধী আইন 1985। তারপর 87 সালে সংবিধানের হিন্দি রূপান্তর হয়। সংবিধানের হিন্দি রূপান্তর। সংবিধান যখন প্রথম তৈরি করা হয়েছিল তখন সেটাকে শুধুমাত্র ইংরেজি ভাষাতে রূপান্তর করা হয়েছিল। এর ফলে সংসদে যে বিভিন্ন আলোচনা হতো তার যে ডকুমেন্ট, সেই সমস্ত কিছু ইংলিশেই শুধুমাত্র পাবলিশ হতো। কিন্তু 1987 সালে এই সংবিধানের হিন্দি রূপান্তর করা হয়, মানে এই সংবিধানটাকে হিন্দিতে লেখা হয়। ফলে সংবিধানের যত কাগজপত্র সেটা ইংলিশ তার সাথে সাথে হিন্দি ভাষাতেও পাওয়া হয়, বা এখন সেটাকে হিন্দি ভাষাতেও করা হয়। তাহলে সংবিধানের বিভিন্ন কাগজপত্র দুটো ভাষাতে আসে, ইংলিশ আর হিন্দি। তো সংবিধানের এই হিন্দি রূপান্তর হলো 87 সালে। সংবিধানের হিন্দি রূপান্তর 87 সালে। 89 সালে ওই যে বললাম ভোটের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়। 89 সালে ভোটের বয়স 21 থেকে 18, মানে প্রথমে বলা ছিল যে ভোট দিতে গেলে মিনিমাম 21 বছর বয়স হতে হবে, কিন্তু 89 সালে এটাকে চেঞ্জ করে বলা হয় যে কেউ ভোট দিতে গেলে মিনিমাম 18 বছর বয়স হলেই হবে। তাহলে 89 সালে ভোটের এজ চেঞ্জ, 89 সালে ভোটার এজের চেঞ্জ করা হয়। আর এর সাথে সাথে ইলেকশন কমিশনার 1 জন থেকে 3 জন করা হয়। ভারতের ইলেকশন কমিশনার প্রথমে ছিল একজনই ইলেকশন কমিশনার থাকবে। পরে 1989 সালে এটাকে চেঞ্জ করে বলা হয় যে ভারতে টোটাল 3 জন ইলেকশন কমিশনার থাকবে। ইলেকশন কমিশনার 1 জন থেকে 3 জন। এবার এই 3 জনের ভেতরে একজনকে বলা হবে চিফ ইলেকশন কমিশনার, আর বাকি 2 জনকে বলা হবে ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশনার এখন বর্তমানে 3 জন। একজন রয়েছে চিফ ইলেকশন কমিশনার, আর বাকি 2 জনকে বলা হয় নরমালি ইলেকশন কমিশনার। তো সেই ইলেকশন কমিশনার আর ভোট, এই দুটো রিলেটেড হচ্ছে 1989 সালে। তাহলে 85, 87, 89, ওখানে 52, 58, 61, 85, 87, 89, 52, 58, 61, 85, 87, 89, 52, 58, 61। 85 সালে দল ত্যাগ বিরোধী আইন, 87 সালে হিন্দি রূপান্তর, 89 সালে ভোট রিলেটেড ইলেকশন কমিশন। এই হলো 1, 7, 8, 18, 21, 31, 35, 36, 42, 44, 52, 58, 61 সালগুলো যদি দেখি 51, 56, 60, 66, 67, 73, 74, 75, 76, 78। তারপর চলে আসে 85, 87, 89। এইগুলো যদি চাও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে পরের গুলো বলছি। এরপরে যেগুলো আছে সেগুলো একটু রিলেট করে পড়তে হবে। যেমন এখানে একই রকমের একই জিনিস থেকে বিভিন্ন সময় বিভিন্ন সংশোধন হয়েছে, সেইগুলোই দেখি। যেমন 65, 89 আর 102, 65, 89, 102, 65, 89, 102 একই জিনিস নিয়ে কি এসসি এসটি ওবিসি আর ওবিসি নিয়ে 65, 89 আর 102, 65, 89, 102, 65, 89, 102 সালগুলো হলো 1990, 2003, 2018, 90, 3, 18, 90, 3 আর 18, 90, 3 আর 18, 65, 89, 102, 90, 3, 18, 65, 89, 102, 90, 3, 18। 1990 সালে করা হয় এসসি এসটি কমিশন। এসসি আর এসটিদের নিয়ে একটা কমন কমিশন বানানো হয় যে এসসি এসটিদের সারা দেশে অবস্থা ঠিকঠাক আছে কিনা, কখনো কোনো সমস্যা হলে সেই সমস্ত বিষয় নিয়ে সংসদে তোলা বা তাতে বিভিন্ন অ্যাকশন নেওয়া। তার জন্য এসসি এসটি মিলিয়ে একটাই কমিশন বানানো হয়। এরপর 2003 সালে কি হয়, 2003 সালে এটাকে ভেঙে এসসিদের জন্য আলাদা কমিশন, এসটিদের জন্য আলাদা কমিশন, মানে আলাদা এসসি কমিশন আর এসটি আলাদা কমিশন, এই দুটোকে ভাগ করে দেওয়া হয়। এসসি এসটি যে একটাই কমিশন ছিল সেটাকে ভেঙে আলাদা আলাদা কমিশন বানিয়ে দেওয়া হয়। তাহলে 90 সাল আর 3 সাল। এরপরে 18 সালে গিয়ে বানানো হয় ওবিসি কমিশন। ওবিসিদের জন্য একটা কমিশন বানানো হয়।
সেটা হলো 18 সালে। তাহলে 90, 3 আর 18। 90 সালে এসসি এসটি কমিশন, 3 সালে এসসি কমিশন এসটি কমিশন আলাদা, আর 18 সালে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসি কমিশন। সংশোধনগুলো কি কি? 65, 89, 102, 65, 89, 102, 65, 89 আর 102, 90, 3 আর 18 সালে, 90, 3 আর 18 সালে, 65, 89, 102 আর এটা 90, 3 আর 18 সালে। এই লাস্টের দিকের গুলো এইগুলো একটু বারবার করে পড়লে মুখস্থ হয়ে যাবে। এখানে 65 হয়েছিল, তারপর হচ্ছে 69, 70, 69, 70 দুটোই 92 সালে। 69, 70 একই জিনিস নিয়ে, 69, 70 একই জিনিস নিয়ে। যেমন ওদিকে 35 আর 36 নম্বর সংশোধন সিকিম নিয়ে একই ব্যাপার ছিল, এখানেও ঠিক সেই রকম 69, 70 দিল্লি আর পন্ডিচেরি নিয়ে একই রকম জিনিস। 69, 70 দিল্লি পন্ডিচেরি নিয়ে, 69, 70 দুটোই 92 সালে, 69, 70 দুটোই 92 সালে। 1992 সালে অনেকগুলো সংশোধন হয়, 69, 70, 71, 72, 73, 74। 72 আমাদের দরকার নেই, 69, 70, 71, 73, 74 এইগুলো লাগবে। তাহলে 69, 70 দুটোই কি 92 সালে, 69, 70 দুটোই 92 সালে। কি হয়েছিল? দিল্লি আর পন্ডিচেরিতে বিধানসভা গঠন হয়েছিল। দিল্লি আর পন্ডিচেরি প্রথমে কি ছিল? ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার জন্য সেখানে বিধানসভা ছিল না, কিন্তু 1992 সালে 69 নম্বর সংশোধন করে দিল্লি আর পন্ডিচেরিতে বিধানসভা গঠন করা হয়। বলা হয় যে সেখানেও আমাদের এমএলএ নির্বাচন হবে। এরপর 70 নম্বর সংশোধন, 70 নম্বর সংশোধন মানে সেই 92 সালে। 92 সালে আরেকটা সংবিধান সংশোধন করে বলা হয় যে এর যে এমএলএরা রয়েছে সেই এমএলএরা রাষ্ট্রপতি নির্বাচনে ভাগ নিতে পারবে। রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভাগ নেয়? লোকসভার এমপিরা, রাজ্যসভার এমপিরা আর বিভিন্ন স্টেটের যে এমএলএ রয়েছে তারা। 69 নম্বর সংশোধন মানে 92 সালে প্রথম সংশোধন করে যখন বলা হয় দিল্লি আর পন্ডিচেরিতে যে বিধানসভা নির্বাচন হবে, সেটা নির্বাচন হবে, বিধানসভাতে এমএলএ ইলেক্টেড হবে, কিন্তু তারা রাষ্ট্রপতি নির্বাচনে ভাগ নিতে পারবে না। 1992 সালে প্রথম যখন সংশোধন হয় তখন সেরকমটা বলা হয়, কিন্তু 70 নম্বর সংশোধন করে বলা হয় যে এখানে এই দুটো স্টেটে বা এই দুটো জায়গায় যে এমএলএরা আসবে তারা রাষ্ট্রপতি নির্বাচনেও ভাগ নিতে পারবে। তো 69, 70, 92 সালে, 69, 70, 92 সালে দিল্লি আর পন্ডিচেরি নিয়ে। এর আগে কত ছিল? 65, 89, 102, 65, 89, 102 সালগুলো কি ছিল? 90, 3 আর 18, 90, 3 আর 18 এসসি এসটি কমিশন, এসসি এসটি কমিশন আর ওবিসি কমিশন। এরপরে রয়েছে হচ্ছে 71, 21, 92 এই তিনটে খুব ইজি মনে রাখা। 71, 21, 92, 71 আর 21 যোগ করলে 92, 71, 21, 92 এই তিনটেই ভাষা নিয়ে। 71, 21, 92 এই তিনটেই ভাষা নিয়ে। 71, 21 আর 92 নম্বর সংশোধন এই তিনটেই কি ভাষা নিয়ে। 71 নম্বর সংশোধন কখন হয়? 1992 সালে। এই যে 69, 70, 71, 72, 73, 74 এইগুলো সবই হচ্ছে 1992 সালে। তাহলে 71 নম্বর সংশোধন 92 সালে, 71 নম্বর 92 সালে। এখানে কি? এখানে তিনটে ভাষা অ্যাড করা হয়। ফার্স্ট ভাষা অ্যাড করা হয়েছিল 67 সালে, 67 সালে সিন্ধি ভাষা, 67 সালে 21 নম্বর সংশোধন দ্বারা সিন্ধি ভাষা যোগ করা হয়েছে। তারপরে 71 নম্বর সংশোধন দ্বারা তিনটে ভাষা যোগ করা হয়। সেই তিনটে ভাষা কি কি? মণিপুরি, কোঙ্কণি, নেপালি। নেপালি, মণিপুরি, কোঙ্কণি, নেপালি, মণিপুরি, কোঙ্কণি এই তিনটে ভাষা 71 নম্বর সংশোধন ধারা কত সালে? 92 সালে। 92 সালে নেপালি, মণিপুরি, কোঙ্কণি। নেপালের ভাষা নেপালি, মণিপুরের ভাষা মণিপুরি আর মহারাষ্ট্রের ভাষা হলো কোঙ্কণি। মহারাষ্ট্রের ভাষা হলো কোঙ্কণি। তাহলে মহারাষ্ট্রের যে কোঙ্কণি ভাষা সেটাও আমাদের সংবিধানে অ্যাড করে দেওয়া হয়। তাহলে 21 নম্বর সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা যোগ হয়েছিল। 71 নম্বর সংশোধনের মাধ্যমে তিনটে ভাষা নেপালি, মণিপুরি, কোঙ্কণি এই তিনটে ভাষা যোগ হয়েছে। আর এরপরে 71 আর 21 যোগ করলে 92, তাহলে 92 নম্বর সংশোধন দ্বারা যোগ হয়েছে চারটে ভাষা। এখানে একটা ভাষা, এখানে তিনটে ভাষা, 1 আর 3 যোগ করলে 4, এখানে চারটে ভাষা। সেই চারটে ভাষা কি কি? বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। 92 নম্বর সংশোধনে মৈথিলি, বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। বোরো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। তো সেটা কবে? সেটা হলো 2003 সালে। 92 নম্বর সংশোধন 2003 সালে। 92 নম্বর সংশোধন 2003 সালে। তাহলে 71, 21, 92, 71, 21, 92 তিনটেই ভাষা নিয়ে। 71, 21, 92 সালগুলো কি কি? 71 হলো 92 সালে, 21 হলো 67 সালে আর 92 হলো 3 সালে। 92, 3 সালে। 92 কত? 3 সালে। 92, 3 সালে। 92, 3 সালে। 2003 সালে দুটো বিষয় পেলাম, এখানে হচ্ছে 92 আর এখানে 89। 89 আর 92। 2003 সালে কি কি হয়েছিল? 2003 সালে হলো 2003 সালে হয়েছিল 89 আর 92। 89 থেকে 89 ছিল সেই কমিশন, 89 ছিল কমিশন। 65, 89, 102, 65, 89, 102 2003 সালে। 89, 2003 সালে। আচ্ছা, এরপরে রয়েছে 73, 74, 73, 74 এই যে 92 সালে 73, 74,
তাহলে 71 পেয়ে গেছি। এরপর 73 74, 73 74 দুটোই কমন, পঞ্চায়েত আর পৌরসভা নিয়ে, পঞ্চায়েত আর পৌরসভা নিয়ে। 73 নম্বর সংশোধন পঞ্চায়েত নিয়ে, 74 নম্বর পৌরসভা নিয়ে। 73 পঞ্চায়েত, 74 পৌরসভা, 73 পঞ্চায়েত, 74 পৌরসভা, সব পরপর। 73 পঞ্চায়েত, পঞ্চায়েত ব্যবস্থা একদম পুরোপুরি সারা দেশ জুড়ে লাগু করে দেওয়া হয়, এটাকে কম্পালসারি করে দেওয়া হয়। যেখানে যেখানে গ্রাম আছে সেখানে সেখানে পঞ্চায়েত ব্যবস্থা রাখতেই হবে। তো সেই পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হয় 1992 সালে। তাহলে 1992 সালে 24শে এপ্রিল পঞ্চায়েত ব্যবস্থাকে পুরো ভারত জুড়ে কম্পালসারি করে দেওয়া হয়। আর 1992 সালের 1 জুন পৌরসভা ব্যবস্থাটাকে পুরো ভারত জুড়ে কম্পালসারি করে দেওয়া হয়। তাহলে পঞ্চায়েত ব্যবস্থা আর পৌরসভা ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা আর পৌরসভা ব্যবস্থা 73 আর 74 নম্বর সংশোধনের মাধ্যমে, 73 আর 74 নম্বর সংশোধনের মাধ্যমে। ডেটটা কি? 24শে এপ্রিল আর 1 জুন, 24শে এপ্রিল আর 1 জুন, 24শে এপ্রিল 1 জুন। এবার এই পঞ্চায়েত ব্যবস্থায় কি কি কন্ডিশন থাকবে তার লিস্টটা একটা শিডিউলে যোগ করা। সংবিধানের যে শিডিউল গুলো আছে তার ভেতর 11 নম্বর শিডিউল পঞ্চায়েত নিয়ে, 12 নম্বর শিডিউল পৌরসভা নিয়ে। 11 নম্বর হলো পঞ্চায়েত নিয়ে, 12 নম্বর হলো পৌরসভা নিয়ে। 11 নম্বর পঞ্চায়েত নিয়ে, 12 নম্বর পৌরসভা নিয়ে। তাহলে 73 আর 74 নম্বর সংশোধনের মাধ্যমে 73-এ পঞ্চায়েত, 74-এ পৌরসভা। 73-এ পঞ্চায়েত তার সাথে 11 নম্বর শিডিউল, 74-এ পৌরসভা তার সাথে 12 নম্বর শিডিউল। তাহলে 69 থেকে 74 এই সবগুলোই কি 1992 সালে। 69 70 71 73 74, 69 70 71 73 74। 69 70 ছিল দিল্লি আর পন্ডিচেরি নিয়ে, 69 70 দিল্লি পন্ডিচেরি। 71 ভাষা নিয়ে, 71 ভাষা নিয়ে। 73 74 পঞ্চায়েত পৌরসভা নিয়ে। 2003 সালে ছিল 89 আর 92। 89 হচ্ছে SC ST কমিশন, 89 SC ST কমিশন, 89 SC ST কমিশন 2003 সালে। 92 কি? ভাষা নিয়ে, 92 ভাষা নিয়ে 2003 সালে, 92 ভাষা নিয়ে 2003 সালে। বড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। তাহলে 73 74 হলো। এরপরে 84 86, 84 86 2001 আর 2 সালে। 84 86, 84 86 পরপর, 84 86, 84 86, 84 86 1 আর 2 সালে, 84 86 1 আর 2 সালে। 84-তে কি হয়েছিল? 84 নম্বর সংশোধন করে বলা হয় যে লোকসভার যে সিট সেটাকে চেঞ্জ করা হবে 2026 সালে। যেমন এর আগে দেখেছি যে 1973 সালে 31 নম্বর সংশোধন করে বলা হয়েছিল, 1973 সালে 31 নম্বর সংশোধন করে বলা হয়েছিল যে লোকসভার সিটটা 525 থেকে 545 হলো। এবার তারপরে ভারতের জনসংখ্যা আরো বেড়েছে, বাড়তে বাড়তে তাহলে এমপি MLA দের সংখ্যাও বাড়া প্রয়োজন। তো সেই হিসাব করে বলা হয় যে 2001 সালে বলা হয় যে লোকসভা আর বিধানসভার সিটটা আবার চেঞ্জ করা হবে। কবে চেঞ্জ করা হবে? 2026 সালে, 2026 সালে। এবার সেই 2026 সালে যে চেঞ্জ হবে সেটা কত লোকের বেসিসে চেঞ্জ হবে, সেই MLA সিট বা সেই এমপির সিটটা কোন লোকের ভিত্তিতে হবে, মানে ভারতবর্ষের কোন জনসংখ্যার ভিত্তিতে হবে, সেটা হলো যে বলা হয় 2001 সালে যে জনসংখ্যা হয়েছিল বা যে জনগণনা হয়েছিল সেই জনগণনায় ভারতের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কথা মাথায় রেখে 2026 সালে নতুন লোকসভা ও বিধানসভার সিট হবে। বর্তমানে যেমন লোকসভার টোটাল সিট হলো 545, পশ্চিমবঙ্গের বিধানসভাতে টোটাল সিট হলো 294। তাহলে এটা হয়তো 2026 সালে গিয়ে হবে হয়তো 350, আর লোকসভার সিট হয়তো হয়ে যেতে পারে 600, এইরকম। তো 84 নম্বর সংশোধনে বলা হয় যে লোকসভা আর বিধানসভার সিট চেঞ্জ হবে 2026 সালে। তাহলে 86 নম্বর সংশোধন 2002 সাল, 86 নম্বর সংশোধন 2002 সাল। এই 86 নম্বর সংশোধনে বলা হয় যে 6 থেকে 14 বছরের শিশু, 6 থেকে 14 বছরের যে শিশুরা রয়েছে তাদেরকে অবশ্যই প্রাথমিক শিক্ষা দিতে হবে। এই প্রাথমিক শিক্ষা দেওয়াটা আমাদের কর্তব্যের ভেতর পড়ে, সেটাই এই 86 নম্বর ধারাতে বলা আছে যে 6 থেকে 14 বছর শিশুদের আবশ্যিক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা, মানে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের কাছ থেকে কোনো বেতন নেওয়া যাবে না। সেই কথাই এই 86 নম্বর সংশোধনে বলা হয়েছে, 6 থেকে 14 বছরের শিশুদের আবশ্যিক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা। এটা কম্পালসারি করার জন্য সংবিধানের আর্টিকেল 21-এর A যোগ করা হয়। 21-এর A মানে মৌলিক অধিকার। সংবিধানে মৌলিক অধিকার যোগ করা হয় যে 6 থেকে 14 বছরের যে শিশুরা আছে তাদের অধিকার যে তারা প্রাথমিক শিক্ষাটা পাবে, আর বেতন না দিয়েই তারা সেই শিক্ষাটা পাবে, সেই কথাই এখানে বলা আছে। আর এর সাথে সাথে তাদেরকে যে শিক্ষা দেওয়াতে হবে সেটা তার যে গার্জিয়ান তাদের মৌলিক কর্তব্য, সেই কথাটাও আর্টিকেল 51-এর A তে যোগ করা হয়েছে। 1978 সালে 44 নম্বর সংশোধন দ্বারা যেমন যোগ করা হয়েছিল যে দেশের প্রত্যেকটা মানুষের কিছু মৌলিক কর্তব্য থাকবে, সেখানে 10টা মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল। 86 নম্বর সংশোধন 2002 সালে এটাও যোগ করা হয়েছিল যে 6 থেকে 14 বছর শিশুদের
স্কুলে পাঠাতে হবে, মানে তাদেরকে শিক্ষা দেওয়াতে হবে, এটা গার্জিয়ানের মৌলিক কর্তব্যের ভেতর পড়ে। আর এইটা যদি আমরা পালন না করি সেটা একটা পানিশেবল অফেন্স বলে ধরা হবে, সেটাও এই 86 নম্বর সংবিধান সংশোধন করে উল্লেখ করা হয়। তো এই হলো বিভিন্ন সংশোধন, চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আরো আছে, সেটা বলছি। এরপরে রয়েছে 91 নম্বর সংশোধন আর 99 নম্বর সংশোধন। 91 আর 99। 91 নম্বর সংশোধন হয় 2004 সালে। 91 নম্বর সংশোধন 2004 সালে। 91 নম্বর সংশোধনে বলা হয় যে মন্ত্রীদের সংখ্যা টোটাল থাকবে 15%। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, ধরলাম লোকসভাতে টোটাল মেম্বার হলো 545 জন। এবার এই 545 জনের ভেতর কতজন মন্ত্রী হবে? মন্ত্রী বিভিন্ন রকম হয়, যেমন ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ডেপুটি মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট অফ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। তো এই সমস্ত মন্ত্রী মিলিয়ে টোটাল কতজন মন্ত্রী থাকবে সেইটা একটা স্পেসিফিক বলে দেওয়া হয়। সেটা বলে দেওয়া হয় যে টোটাল যত সিট তার 15% হবে মন্ত্রীর সংখ্যা, ম্যাক্সিমাম 15%। তাহলে 545-এর 15% যা হয়, ধরলাম 80, তাহলে ম্যাক্সিমাম মন্ত্রী থাকতে পারে কজন? এই ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ডেপুটি মিনিস্টার, এই সমস্ত মিনিস্টার মিলিয়ে ম্যাক্সিমাম 80 জন মিনিস্টার থাকতে পারে। ঠিক সেই রকম বিধানসভাতেও তাই। ধরলাম পশ্চিমবঙ্গের বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভাতে টোটাল 294টা এমএলএ সিট। তাহলে এই 294 এর ভেতর মন্ত্রী থাকবে কজন? মন্ত্রী থাকবেন ম্যাক্সিমাম, এর 15% হলো 43 বা 44। তাহলে ম্যাক্সিমাম মন্ত্রী থাকতে পারে কতজন? এই 44 জন বা 43 জন। 44 জনের বেশি মন্ত্রী থাকবে না। ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, সব ধরনের মন্ত্রী মিলিয়ে ম্যাক্সিমাম এই 44 জন বা 43 জন থাকতে পারে। তো সেটাই এই 91 নম্বর সংশোধন করে বলা হয়। সেটা কত সালে? সেটা হলো 2004 সালে। 91 নম্বর সংশোধন 2004 সালে। এরপরে 99 নম্বর সংশোধন। 99 নম্বর সংশোধন 2015 সালে। 99, 15, 99, 15, 99, 15। এখানে বলা হয় যে এখানে সুপ্রিম কোর্টের জাজদের নিয়ে একটা সংশোধন করা হয়। বলা হয় যে সুপ্রিম কোর্টের যে জাজ তারা পিএম এর রেকমেন্ডেশনে নিয়োগ হবে, মানে পিএম পরামর্শ দিলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন এর মাধ্যমে পিএম সুপ্রিম কোর্টের জাজদের নিয়োগ করবেন। তাহলে জাজদের নিয়োগ প্রাইম মিনিস্টারের কথাতে হবে। এই কথাটা 99 নম্বর সংশোধনে বলা হয়। এতে ভারতের যে 29টা স্টেট ছিল তার ভেতর 16টা স্টেট এতে অ্যাপ্রুভও করে দেয়। কিন্তু এই বিষয়টাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এবং সুপ্রিম কোর্ট বলে যে এই সংশোধনটা করা যাবে না। কারণ সুপ্রিম কোর্টের কাছে রাইট আছে যে সংবিধানের স্ট্রাকচারে যদি চেঞ্জ হয় তাহলে সেই সংবিধানটাকে সংশোধন করা যাবে না। সেখানে সুপ্রিম কোর্টের পাওয়ার আছে যে সেই স্ট্রাকচারে পরিবর্তনটাকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দিতে পারে। তো সেইভাবেই সুপ্রিম কোর্ট এই 99 নম্বর সংশোধনে যে জাজেদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সংশোধনটা করা হয়েছিল সেটাকে ক্যান্সেল করে দেন। সুপ্রিম কোর্ট সেটাকে ক্যান্সেল করে দেয়। এরপর 100 নম্বর সংশোধন 2015 সালে। 100 নম্বর সংশোধন 15 সালে। তাহলে 15 সালে দুটো সংশোধন হয়, 99 আর 100। 15 সালে দুটো সংশোধন হয়, 99 আর 100 নম্বর সংশোধন। এই 100 নম্বর সংশোধন করে ভারতের সাথে বাংলাদেশের ছিটমহল চুক্তি করা হয়। ছিটমহল চুক্তি কি? ভারতের বেশ কিছু জায়গা বাংলাদেশের এরিয়ার ভেতর ছিল, বাংলাদেশের বেশ কিছু জায়গা ভারতের ভেতর ছিল। তো সেই জায়গার অদল বদল করে দেয়া, এটাকেই বলা হয় ছিটমহল চুক্তি। এই চুক্তিটা হয়েছিল 2015 সালে। আর এটাকে পুরোপুরি ভারতের সংবিধানে অ্যাড করে দেওয়া হয় 100 নম্বর সংবিধান সংশোধন দ্বারা। এরপর 101 নম্বর সংশোধন 2017 সালে। মোস্ট ভাইটাল, জিএসটি, ভারতে জিএসটি চালু করা হয়। এই জিএসটির আগে ভারতবর্ষে ছিল ভ্যাট সিস্টেম, সেলস ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেলস ট্যাক্স। এইরকম যে কোনো জিনিস কিনতে গেলে তার উপর বিভিন্ন রকমের ট্যাক্স ছিল, সার্ভিস ট্যাক্স, সেলস ট্যাক্স, ভ্যাট। তো এই সমস্ত ট্যাক্সকে বাদ দিয়ে আমরা কোনো জিনিস যখন কিনতে যাই তখন তার উপর শুধুমাত্র জিএসটি অ্যাপ্লাই হবে, শুধুমাত্র জিএসটি। তো সেই জিএসটি লাগু করা হয়েছিল এই 101 নম্বর সংশোধন দ্বারা 2017 সালে। জিএসটি লাগু করা হয় 101 নম্বর সংশোধন দ্বারা, কত? 2017 সালে। আর জিএসটি লাগু কবে থেকে হয়েছিল? 1 জুলাই 2017 থেকে।
1 জুলাই 2017 সাল থেকে আমাদের জিএসটি লাগু করা হয়েছিল। এরপরে আছে 103 নম্বর, 104 নম্বর, 106 নম্বর, 10346, 10346, 10346 নম্বর সংশোধন। কত কত সালে? 19, 20, 23। 106 নম্বর লাস্ট হয়েছে, তো ওটা 2023 সালে। 106 নম্বর সংশোধনটা লাস্ট 2023 সালে। এর আগে কত? 3 আর 4 19, 20 সালে। 103, 104 2019, 2020 সালে। 103 নম্বর সংশোধনে কি বলা হয়েছে? 103 নম্বর সংশোধনে বলা হয়েছে যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা আনরিজার্ভড রয়েছেন, এসসি, এসটি, ওবিসি ছাড়া যারা আছেন তারা হলেন আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ মানে তারা কোনো রিজার্ভেশনের ভেতর পড়ে না। এবার এরকম প্রচুর লোক আছে যারা রিজার্ভেশনের ভেতর পড়ে না, কিন্তু তারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, মানে তাদের ইনকাম বেশি না, তারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে পড়ে। তো সেই তাদের জন্য একটা স্পেশাল রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, আনরিজার্ভ অথচ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এদের জন্য 10% রিজার্ভেশনের কথা বলা হয়েছে। এটা হলো 2019 সালে। 2019 সালে 103 নম্বর সংশোধন দ্বারা। এরপর 104 নম্বর 2020 সালে। ওই যে সেই প্রথমে 8 নম্বর সংশোধনে দেখেছিলাম 1960 সালে কি বলা হয়েছিল? এসসি এসটিদের সিট আগামী 10 বছরের জন্য অ্যাপ্লাই করা হলো। এবার সেই রকম ভাবে 1960 সালে যেরকম সংশোধন করা হয়েছিল, 1970 সালেও সংশোধন করে 1980 সাল পর্যন্ত লোকসভা আর বিধানসভাতে এসসি এসটিদের সিট এক্সটেন্ড করা হয়েছিল। ঠিক একইভাবে 1990 সালে করা হয়েছে, 2000 সালে করা হয়েছে, 2010-এ করা হয়েছে, 2020-তেও করা হয়েছে। তো 2020 সালে এই এসসি এসটিদের সিটের 2020 সালে এই এসসি এসটিদের সিটটাকে এক্সটেন্ড করে 2030 সাল পর্যন্ত করা হয়েছে। সেটাই হলো কত? 2030 সালে 104 নম্বর সংশোধন দ্বারা। লোকসভা ও বিধানসভাতে এসসি এসটিদের রিজার্ভেশন এটা 2030 সাল পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। কত সালে? 2020 সালে। 2020 সালে কত নম্বর সংশোধন? 104 নম্বর সংশোধন। আর 2023 সালে হয়েছে লাস্ট সংশোধন 106 নম্বর। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে লোকসভা ও বিধানসভাতে যে সিট রয়েছে তার ভেতর 3 ভাগের 1 ভাগ সিট থাকবে মহিলাদের জন্য। তার মানে 3 ভাগের 1 ভাগ সিটে মহিলারাই শুধুমাত্র নির্বাচন লড়তে পারবেন। মানে লোকসভার যে 545টা সিট রয়েছে তার 3 ভাগের 1 ভাগ মানে 182টা সিটে শুধুমাত্র মহিলারাই দাঁড়াতে পারে। এই রকমটা এই সংশোধনে বলা হয়েছে যে 182টা সিটে শুধুমাত্র মহিলারাই দাঁড়াবে। ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গলের যে 294টা সিট আছে তার ভেতর 3 ভাগের 1 ভাগ মানে 98টা সিটে শুধুমাত্র মহিলারাই থাকবে। তার মানে 98টা মহিলা এমএলএ হবে, বা লোকসভাতে 182 জন মহিলা এমপি থাকবে। সেই কথাই বলা আছে। সেই কথাই বলা হয়েছে যে 2023 সালে লোকসভা ও বিধানসভাতে টোটাল সিটের 3 ভাগের 1 ভাগ মহিলা দাঁড়াবে। এবং এটা কত বছরের জন্য হবে? আগামী 15 বছরের জন্য। তাহলে 2023-এর পর আগামী 15 বছর মানে হলো 2038 সাল পর্যন্ত। তাহলে 2038 সাল পর্যন্ত যত লোকসভা ও বিধানসভা নির্বাচন হবে, সারা দেশ জুড়ে যত লোকসভা বা বিধানসভা নির্বাচন হবে তাতে 3 ভাগের 1 ভাগ মহিলা ওই ভোটে দাঁড়াবে। সেটাই এই 2023 সালে 106 নম্বর সংশোধন দ্বারা বলা হয়। তো এই হলো 1950 সাল থেকে 2023 সাল পর্যন্ত সংবিধানে করা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধন।